বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে এসব জানান তিনি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি, বাংলাদেশের যে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম, বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ এবং আপনাদের সরকারের পক্ষ থেকেও এই অভিযোগ জাতিসংঘে উত্থাপন করা হয়েছে। আসলে বিষয়টি কিভাবে দেখছেন, এর সমাধান কি? আসলে না, এর সমাধান হচ্ছে যে আমাদেরকে জোরে বলা যে আপনারা ভুল করছেন। আপনাদের তরফ থেকে যে নিউজগুলো হচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াকে বলা যে আপনারা যা করছেন সেটা একদম বোঝা যাচ্ছে একটা ভেস্টেড ইন্টারেস্ট থেকে এই রিপোর্টগুলো হচ্ছে। আমাদের তরফ থেকে আমরা প্রথম থেকেই, আপনি জানেন প্রফেসর ইউনূস যখন চিফ অ্যাডভাইজার হলেন তার কয়েক সপ্তাহ পরেই নরেন্দ্র মোদীর সাথে ওনার কথা হয়েছে। তখন এই মাইনরিটি ইস্যুটা যখন এসছিল তখন প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনি আপনাদের জার্নালিস্টদেরকে বাংলাদেশে ভিজিট করতে উৎসাহিত করেন। তারা বাংলাদেশে আসলে তারা আসলে যে মাইনরিটি রিপ্রেশন হচ্ছে কিনা তার চিত্রটা তারা নিজের থেকে দেখবে। আমরা বলার থেকে সে এসে ভিজিট করে জানাটা বেটার। তা আমরা দেখলাম যে আমরা এটা করার পরে অনেকে এসছেন, অনেকে আসেন নাই, কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে একটা সিরিজ আকারে প্রতিদিনই একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং এই মিথ্যা তথ্যগুলো আপনি দেখেন একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আছে। ওরা বলছে যে ইসকনের মন্দির একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ইসকনের সাথে কথা বললাম যে আপনাদের মন্দিরগুলো কি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কথা এবিপি মানে আনন্দবাজার তাদের অনলাইনে বলছে। না, এরকম তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে ওরা এইরকম নিউজ দিল কেন? আমরা জানি না, এবং ওদের সাথে কথাও না বলেই রিপোর্টগুলো হচ্ছে। আবার কালকে আপনি দেখেন কলকাতা টেলিগ্রাফ, এটা খুব পুরনো পত্রিকা, মোটামুটি একটা ওদের কলকাতা সুধীজনের কাছে অ্যাকসেপ্টেবল একটা পত্রিকা। ওইখানেও দেখা যাচ্ছে যে ওরা দিচ্ছে যে 10টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 100টা ঘর ভাঙচুর, এই টাইপের রিপোর্ট। তো আমরা পুলিশের সাথে যোগাযোগ করলাম যে ঘটনাটা কি, এইরকম কি কাহিনী আছে নাকি। তো এইগুলো কিন্তু অহরহ এই রিপোর্টগুলো হচ্ছে। এখন আপনি প্রতিনিয়ত আমাকে তাকে যদি আমার কমব্যাট করতে হয়, আমার দেখা যাচ্ছে যে আমি প্রতিনিয়ত ম্যাসিভ নাম্বার অফ পিপল, আর্মি অফ পিপল নিয়ে এটাকে আমাকে ফেস করতে হচ্ছে। তো সেই আমি আমার রাষ্ট্রযন্ত্র চালানোতে ব্যস্ত থাকবো নাকি এই একটা যে ম্যাসিভ ক্যাম্পেইন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, এটা আমরা দেখব। আমাদের তরফ থেকে আমরা বলছি, আমরা ক্ল্যারিটি, আমাদের তরফ থেকে সব সময় আমরা বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশে এসে ভিজিট করে যান, নিজের থেকে দেখুন। এবং আমরা আমাদের তরফ থেকে প্রত্যেকটা এম্বাসিতে আমাদের যেগুলো ভিসা অফিস আছে সবাইকে বলেছি যে 1 ঘন্টার মধ্যে আপনি ভিসা দিয়ে দিবেন, ওরা আসুক, এসে নিজেরা দেখে যাক। আমরা ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছি, আমরা জানাচ্ছি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিবাঙ্ক করছি ওদের যেগুলো ভুল তথ্য, আমরা এটাকে ফেস করার চেষ্টা করছি। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনাদের কাছে অগ্রগতি কি আছে বা তথ্য কি আছে? না, এই বিষয়ে আমাদেরকে যেটা হচ্ছে, আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, সেই অনুযায়ী আইডেন্টিফাই হচ্ছে কারা কারা এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, সেই জিনিসটা আমরা খুব দেখছি। সেই অনুযায়ী আপনি দেখেছেন কিছু অ্যারেস্টও হয়েছে যারা একদম কিলিং মিশনে করেছে। আর একটা হচ্ছে যে এই মোটিভটা কি ছিল, কারা করলো, কেন করলো, এই জিনিসগুলো তো মানে একটু খুব বটমে, অনেকে পপুলার কথাবার্তা অনেক ফেসবুকে বলা যায় যে এরা এরা করছে, বা এটা তো আমাকে ইনভেস্টিগেশন করে ইস্ট্যাবলিশ করতে হবে। তো সেইটার আমরা মোটিভগুলো আমরা জানার চেষ্টা করছি যে কেন তাকেই টার্গেট করা হলো। আরেকটি বিষয় হচ্ছে সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন শাখায়, সেই সংস্কার কমিশনের অগ্রগতি কত দূর? না, অগ্রগতি তো আপনারা জানেন, আমরা একটা টাইম লাইন দিয়ে দিয়েছি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা সংস্কারগুলো কমপ্লিট করতে চাই। এই সংস্কারের রিপোর্টগুলো চাই। তো রিপোর্টগুলো নিয়ে যেটা হবে, ইন্টারিম গভর্নমেন্ট
পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, সমাজের নানান স্তরের স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন, বলার পরে একটা কনসেন্স, ঐক্যমতে আসার চেষ্টা হবে। এই ঐক্যমতে আসার প্রসেসটা আমরা মনে করছি যে কয়েক মাস লাগবে, এবং যখনই ঐক্যমতে আসবে যে আমরা এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করব, বা তখন ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেলে আমরা সাথে সাথে ইলেকশনের ঘোষণা দেব যে এতদিন পরে ইলেকশনটা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের একাধিকবার বৈঠক হচ্ছে বা এখনো হচ্ছে, এই বৈঠকে তাদের যে পরামর্শ, সেই পরামর্শ কতটুকু গ্রহণযোগ্য বা আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন, আমরা তাদের সাথে কথা বলছি, আমরা নিয়মিত কথা বলছি, নিয়মিত ডায়ালগ হচ্ছে তাদের সাথে, আমরা তাদের ভিউগুলো নিচ্ছি তাদের সাথে। এই যে যে কোনো একটা সংকট মুহূর্তে আমরা তাদের সাথে পরামর্শ নিচ্ছি। আপনি জানেন গত কয়েকদিনে কিছু পলিটিক্যাল কিছু টেনশন ছিল, সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের এক ধরনের কনসালটেশন হচ্ছে, এবং তারা, আমরা বলবো যে সবাই রেসপন্সিবলি অ্যাক্ট করছেন, সবাই আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আমরাও তাদেরকে বলছি কিছু কিছু ক্ষেত্রে, প্রফেসর ইউনূস তার তরফ থেকে পার্টিগুলোকে বলছেন যে আপনারা সবাইকে, আপনাদের ফলোয়ারদেরকে, সবাইকে, বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানান তারা যেন শান্ত থাকে। অনেক ধরনের প্রভোকেশন আসছে অনেক জায়গার থেকে, অনেকে এই গভর্নমেন্টকে আসলে সাকসেসফুল হতে দেখতে চায় না। প্লাস পতিত স্বৈরাচার, তো তার তো কনস্পাইরেসির তো সীমা নাই, সে যে পরিমাণ টাকা কামিয়েছে এখন তো সেগুলো তো সে এগুলোতে ইনভেস্ট করছে। তো আমরা সবাইকে বলছি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকি। যারা আমাদের এগেনস্টে কনস্পাইরেসি করছে, ভেস্টেড গ্রুপের যারা আমাদের এগেনস্টে খুব জোরে সোরে নেমেছে তাদের বিরুদ্ধে, এবং যারা বিদেশে বসেও যারা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে ভয়ানক রকমের, সেগুলো বিষয়ের জন্য আমরা সজাগ থাকি, ঐক্যবদ্ধ থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কবে হতে পারে, সম্ভাব্য সময়, এটি অনেকেরই প্রশ্ন, সেটি আসলে কি মনে হচ্ছে সেই সম্ভাব্য সময়? এটা সম্ভাব্য প্রশ্ন। আমরা যদি বলি যে কালকে যদি এটা মানে এক ধরনের অসততা হবে। আমরা যেটা বলছি যে নির্বাচন অবশ্যই হবে, আমাদের মূল দায়িত্বগুলোর একটা হচ্ছে নির্বাচন করা, আমরা রাষ্ট্রটা মেরামত করার পরে নির্বাচনটা হবে। এটা যত দ্রুত রাষ্ট্রর মানে রিফর্মগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো তত দ্রুত এই ইলেকশনটা হবে। কিন্তু আমি এখনই বলতে পারছি না যে নির্বাচনের ডেট, এই জন্য যে রিফর্মগুলো তো আসলে কতদিন লাগবে এটা তো আমি বুঝতে পারছি না। অনেক ক্ষেত্রে যেমন এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছেন, কেউ চাচ্ছেন যে প্রেসিডেন্টকে আরও পাওয়ারফুল করতে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কে ফিরিয়ে আনতে বা তাকে পাওয়ারফুল করতে। এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আনুপাতিক নির্বাচনের একটি প্রস্তাব এসেছে, হ্যাঁ, পিআর এর কথা আসছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আছে। আমরা তো সবগুলো নিয়েই, এগুলো নিয়ে কথা বলতে হলে এগুলোর সাথে আবার নির্বাচনের টাইমিংয়ের একটা বিষয় আছে, কে কিভাবে প্রিপেয়ার্ড হয়। তো এই জন্য আমরা পলিটিক্যাল পার্টিগুলো যে খুব বেশি আমাদেরকে এইটা নিয়ে আমাদেরকে চাপ দিচ্ছে তা না, ওরা মনে করছে যে এটা দিলে ভালো, বাট আমরা বলছি যে দেখো এটা আমরা দিতে পারছি না যদি না রিফর্মগুলো আমরা কিছু না করি। ওইটা করার পরে সাথে সাথে আমরা ইলেকশনের ডেট দিব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি? এটার পুরোটা তো লিগ্যাল প্রসেস। অবশ্যই আমাদের ডিটারমিনেশন হচ্ছে তাকে এনে, সে যে ভয়াবহ রকমের হত্যাকাণ্ড করলো বা গত 15 বছরে যে অপশাসন করলো, এই যে লুটপাটের, তো সে নেতৃত্ব উনিই দিয়েছেন, ঠিক না? তার নেতৃত্বেই তো একটা অলিগার্কি তৈরি হয়েছে। প্লাস হচ্ছে যে এই হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিরীহ মানুষকে আপনি গুম করে কাউকে আপনি মেরে ফেলেছেন, কাউকে 60 দিন রেখেছেন অন্ধকার প্রকোষ্ঠে। আপনি সেদিন আপনি দেখেছেন মাইকেল চাকমা দেখাচ্ছিলেন যে কিভাবে তাকে একটা কালো কাপড় দিয়ে দিনের পর দিন বেঁধে রাখা হয়েছে, বা বছরের পর বছর। তো এইগুলো, উনি যে এই কাজগুলো করলেন, এটার বিচার হবে না? এই বিচারটা আমরা অবশ্যই করব, তাকে অবশ্যই দেশে এনে তাকে এক্সট্রাডিশন করে আমরা এখানে তাকে বিচার। কিন্তু এই পুরো প্রসেসটা নির্ভর করছে লিগাল প্রসেসের উপরে। লিগাল কিছু মানে আমাদের সাথে ইন্ডিয়ার তো একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, তো ওই এক্সট্রাডিশন ট্রিটিতে তাকে আমরা যদি ফেরত চাই তাহলে এখানে কিছু লিগাল প্রসেস আমাকে কমপ্লিট করতে হয়। সেই লিগাল প্রসেসটার মধ্যে আছি, এটা কমপ্লিট করতে কিছু সময় নেবে। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সম্প্রতি নানা ইস্যু নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের স্টুডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম।